সেই ব্যবস্থা করে দেয়। আমি আল্লাহর কাছে এটাই চাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার পাশে একটা ভাইকে দেখতে পাচ্ছেন। দেশ এবং দেশের অভ্যন্তরে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এগেইন। সত্যি কথা বলতে মানে আমাদের এই জীবনে, এই ছোট্ট জীবনে এমন এমন ঘটনার সম্মুখীন আমরা হই যেটা একেবারেই অপ্রত্যাশিত। তো আজকের ঘটনা ঠিক ওই রকমই। তো আমার পাশে ভাইকে দেখতে পাচ্ছেন, উনি আজকে ওনার সাবেক স্ত্রীর বিরুদ্ধে ওনার নিজের মেয়েকে হত্যার দায়ে মামলা করলেন। অর্থাৎ আজকে আমরা একটা হত্যা মামলা দায়ের করেছি। তো ওনার সাবেক ওয়াইফ ওনার মেয়েকে কিভাবে হত্যা করেছে সেটা তো মামলার আর্জিতে বর্ণিত আছে। আমি ব্যাখ্যায় যাব না, কারণ ব্যাখ্যা দেওয়ার মতো সময় আসলে নেই। শুধু একটা বিষয় হচ্ছে যে মানে এমন কিছু বিষয় ঘটে যেটা আসলে কল্পনারও বাইরে। যে কোনো কারণেই হোক ওনার ওয়াইফ বা তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স পরবর্তীতে একমাত্র কন্যা সন্তান ভিকটিম ডিজিজড, অর্থাৎ যে মারা গিয়েছে, সেই মেয়েটা ছিল মূলত তার স্ত্রীর নিকটে। তো স্ত্রীর নিকটে থাকা অবস্থায় ওনার সেই মেয়ে তাকে মাঝে মাঝেই ফোন দেয়, ফোন দিয়ে তার উপরে নির্যাতনের বিষয়গুলো তার সাথে শেয়ার করে। কিন্তু বাবার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা জানেন যে আইন দ্বারা বাড়িত বা আইনের যে বিষয়গুলো যেমন থাকে যে ছেলে সন্তান 7 বছর এবং মেয়ে সন্তান 12 বছর পর্যন্ত ডিভোর্স পরবর্তীতে মায়ের জিম্মায় থাকবে। এই একটা কারণে এই ভদ্রলোক তার মেয়েকে তার কাছে নিয়ে আসতে পারেনি। এবং একটা পর্যায়ে যেটা হয়েছে যে ওনার মেয়ে কত 11 বছর 1 মাস 11 বছর বয়স হচ্ছে, 11 বছর 1 মাস, এবং ওনার মেয়ে 10/8/2024 তারিখে পরলোক গমন করেন। এবং যেটা উনি জানতে পারেন 13/8/2024 তারিখে উনি জানতে পারেন যে ওনার মেয়ে এই পৃথিবীতে নাই। এবং ওনার মেয়ে, যেটা উনি বলেছেন যে 10/8/2024 তারিখে পরলোক গমন করেছেন। ওনার মেয়ে তার সাবেক স্ত্রীর নিকটে ছিল। ওনার মেয়ে অসুস্থ না কি হয়েছে কোনো খবর নাই। ওনার মেয়ে মারা গেছে উনি জানেন না, উনি জানলেন 13 তারিখে, তাও ওখানকার এক প্রতিবেশীর মাধ্যমে। অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। পরবর্তীতে উনি ওনার নিজ অবজারভেশনে ইনভেস্টিগেশন করে যেটা জানতে পেরেছেন যে তার মেয়েকে নেবুলাইজার মেশিনের মাধ্যমে বিষ প্রয়োগে পরিকল্পিতভাবে মূলত হত্যা করা হয়েছে। তো একটা বিষয় হচ্ছে এই মামলাটা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাভার আমলি আদালতে আমরা দায়ের করেছি আজকে। ইতোপূর্বেও এই মামলা আমরা আদালতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওনার কাছে ভিকটিম ডিজিজড, অর্থাৎ ওনার মৃত কন্যার কোনো জন্ম সনদ না থাকায় বা পরিচয়পত্র না থাকায় আদালত সেই মামলাটি আমাদেরকে ফেরত দেন এবং বলেন যে আপনারা অ্যাটলিস্ট একটা বার্থ সার্টিফিকেট ম্যানেজ করেন। তো সত্যি কথা বলতে এই মামলাটা উনি আমার পাশেই বসে আছে, এটা আমি বলছি। উনি অত্যন্ত অসহায় একজন ব্যক্তি। বলতে গেলে ওনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। উনি আমাকে যখন যোগাযোগ করলেন যে ভাই আমি এই মামলাতে তেমন কিছু আপনাকে, আপনার ফিস আমি দিতে পারবো না, উনি ডিরেক্টলি আমাকে বলেছে আপনার ফিস আমি আপনাকে দিতে পারবো না, আমাকে সহযোগিতা করতে পারবেন কিনা। তো ওনার এই সামগ্রিক বিষয় শুনে, একটা মানুষকে যদি আমি সহযোগিতা করি, একটা ভালো কিছু করি, উপরওয়ালা অবশ্যই নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু করবেন। তো সেই মনোভাব পোষণ করে আমি ওনাকে বলি ঠিক আছে আপনি আসেন। এবং উনি আমার পাশেই বসে আছে। আমি কিন্তু এই মামলাতে ওনার কাছ থেকে কোনো ফিস গ্রহণ করিনি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই কথাটা আমি কেন বললাম। দেখেন, যারা আইনজীবী তারা হচ্ছে সমাজের বিবেক। প্রতিটা আইনজীবী গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। এবং আমার এইটুক অংশ হয়তো অনেক আইনজীবীকে ইন্সপায়ার করবে সাধারণ মানুষ বা গরিব বা অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য। তো ফাইনালি আজকে আমরা সেই মামলাটা বিজ্ঞ আদালতে সাবমিট করার পরবর্তীতে বাদীর জবানবন্দি গ্রহণ, পাশাপাশি আইনজীবীর বক্তব্য শুনানি অন্তে বিজ্ঞ আদালত এটা ইনভেস্টিগেশন দিয়েছেন। এটা সাভার থানা কর্তৃপক্ষকে, সাভার আমলি আদালত, অর্থাৎ যে বিজ্ঞ আদালতে আমরা মামলাটি দায়ের করেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এটা ইনভেস্টিগেশন দিয়েছেন সাভার থানা কর্তৃপক্ষকে। তো এখন সবচেয়ে বড় কথা যে পৃথিবীতে মানে এইরকম ঘটনা যখন, যে সন্তানের মৃত্যু বা সন্তানকে হত্যা একটা বাবার জন্য বা একটা মায়ের জন্য কতটা ভয়ানক একটা বিষয়, এবং সেটা যদি কোনো মায়ের মাধ্যমে সন্তানকে হত্যার মতো বিষয় হয়, এটা কতটা স্পর্শকাতর একটা বিষয়, কতটা সেন্সিটিভ একটা বিষয় আপনি আসলে কল্পনাও করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় থাকতে পারে যে এই ভিকটিম ডিজিজকে কেন তার মা হত্যা করবে। এটা তো হয় না, মায়ের মতো আপন এই পৃথিবীতে আসলে কেউই হয় না, এটা আমরা সবাই জানি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ওই মহিলার পূর্বের ঘরের সন্তান ছিল। পরবর্তীতে ওই মহিলা পূর্বের স্বামীকে, মারা গেছে না ডিভোর্স দিয়েছিল, ডিভোর্স দিয়ে মূলত ইনার সাথে উনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। পরের সংসারের এটা মেয়ে। তো ওনার পূর্বের ঘরের সন্তান কয়জন? দুইজন। তো ওনাদের
প্ররোচনার কারণে প্রলুব্ধ হয়ে বা ওর আরো বেশ কিছু সম্পত্তিরও কারণ আছে। সয় সম্পত্তির বিষয়গুলো রয়েছে, এই স্বাভাবিক এই কারণগুলোর কারণে উনি যে ব্যাখ্যাটা করেছেন বা জানতে পেরেছেন যে নেবুলাইজার মেশিনের মাধ্যমে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তো এখানে দেখেন হত্যার বিষয়টা আসলে কেন আসবে, কেন এটা মনে হবে যে আসলে হত্যাকাণ্ড। একজন মানে বাবা, সে তার মেয়ে মারা গিয়েছে, সে জানে না তার দাফন হবে, সে জানে না, সে জানলো কবে, দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পরে, তারপরেও কার মাধ্যমে জেনেছে, ওই ব্যক্তিগুলো যে ব্যক্তির মাধ্যমে জানার দরকার ছিল, অর্থাৎ ওনার স্ত্রীর মাধ্যমে উনি কিন্তু জানেন। এক্স্যাক্টলি, সাবেক স্ত্রীর মাধ্যমে উনি জানতে পারলেন। কার মাধ্যমে উনি জানতে পারলেন? পাড়াপড়শি বা প্রতিবেশীর মাধ্যমে। তো এই বিভিন্ন কারণে এটা ঘটনার সূত্রপাত। এবং এছাড়াও উনি ওনার স্ত্রীর নিকটে, অর্থাৎ সাবেক স্ত্রীর নিকটে উনি চেয়েছেন এই ডেথ সার্টিফিকেট বা মেয়ে কি কারণে মারা গেল, হসপিটাল কর্তৃপক্ষ কি মানে সার্টিফিকেট প্রদান করেছে, তারা দেয়নি। তো এই বিভিন্ন আরো উপরন্তু আমার গালাগালি করছে সত্য ভাষায়, যার রেকর্ডিং আমার কাছে আছে। যাই হোক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে করে উনি ন্যায় বিচারটুকু পায়। আপনি কি কিছু বলতে চান? জি, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, সেই আল্লাহর কাছে যিনি আমারে এই একজন সত্যনিষ্ঠ ভালো একজন অ্যাডভোকেটের সঙ্গে আমার পরিচয় করাই দিচ্ছে। তা নাহলে হয়তো আমি এই মামলা করতে পারতামও না, আমি এই পর্যন্ত আগাইতে পারতাম না। আমি অ্যাডভোকেট সাহেবের দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা দোয়া করবেন যাতে এই মামলায় আমি একটা সুষ্ঠু সমাধান পেতে পারি। উনি একটা কথাই বলছিলেন যে আমার মেয়ে তো নাই, কিন্তু এই যে মেয়ের যে বিচার, এই বিচারটা যাতে আমি দেখে মারা যেতে পারি। তো যাই হোক, আমাকে সেই ব্যবস্থা করে আমি আল্লাহর কাছে এটাই চাই। তো যাই, অ্যাডভোকেট সাহেবের দীর্ঘায়ু আমি কামনা করি। থ্যাংক ইউ। তো আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।